আসসালামু আলাইকুম। আজকে আমরা মেশিন লার্নিং এর কিছু ইন্টারভিউ কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব। তো প্রিভিয়াস ক্লাসে আমি কোয়েশ্চেনগুলো দিয়েছিলাম, তো সেটার আজকে আনসারটা দিয়ে দেব। তো প্রথমে আমাদের কোয়েশ্চেন ছিল হোয়াট ইজ মেশিন লার্নিং। তো আনসার হচ্ছে মেশিন লার্নিং ইজ অ্যাবাউট বিল্ডিং সিস্টেমস দ্যাট ক্যান লার্ন ফ্রম ডেটা। লার্নিং মিন্স গেটিং বেটার অ্যাট সাম টাস্ক গিভেন সাম পারফরমেন্স মেজার। তো আমরা জানি যে একটা মেশিন যে কী করবে, একটা সিস্টেম তৈরি করবে এবং কিসের মাধ্যমে করবে সেটা ডেটা থেকে সে শিখে শিখে একটা সিস্টেম তৈরি করবে। সেই সিস্টেমের থেকে আমরা কি পাবো, একটা প্রেডিকশন পাবো বা একটা রেজাল্ট পাবো বা একটা অপিনিয়ন পাবো, এবং এই যে অপিনিয়ন দেওয়ার ক্যাপাবিলিটিটা এটা কন্টিনিউয়াসলি ডেভেলপ করতে থাকবে। আচ্ছা, এবার আসেন, why is machine learning useful? Machine learning is great for complex problems for which we have no algorithmic solution to replace long list of hand-tuned rules to build systems that adapt to fluctuating environments and finally to help humans learn. That is data mining. আসলে সহজ কথা হচ্ছে যে আমরা একটা সিস্টেম তৈরি করব বা একটা ব্রেন তৈরি করব, যে ব্রেন যেগুলোকে অ্যালগোরিদমিকভাবে ইউজ করলে আমরা রেজাল্ট পাই না। আমরা হিউম্যান ব্রেনের সাথে যদি কিছুটা তুলনা করি, যে আমরা কীভাবে শিখে শিখে ইমপ্রুভমেন্ট করি, ব্যাপারটা ওই কনসেপ্টের সাথে যায়। তো ইন কেস অফ টেকিং এ ডিসিশন বা একটা সিস্টেম তৈরি করব যেখান থেকে আমরা একটা আউটপুট পাবো যেটা আমরা চাচ্ছি, সে ধরনের কার্যকলাপের ক্ষেত্রে আমরা মেশিন লার্নিং খুব ভালোভাবে ব্যবহার করতে পারবো। আচ্ছা, হোয়াট ইজ আ লেভেলড ট্রেনিং সেট? লেভেল ট্রেনিং সেট কি? আচ্ছা, আ লেভেল ট্রেনিং সেট ইজ আ ট্রেনিং সেট দ্যাট কন্টেইনস দ্য ডিজায়ার্ড solution as known as a level for each instance. এখানে বলা হচ্ছে যে a level training set is a training set that contains the desired solution. তো আমরা যখন একটা আউটপুট চাই yes no, তো ওই desired solutionটাই হচ্ছে leveled training set. আচ্ছা, for each instance. তো এখানে আরেকটা বিষয় বলি, এখানে লেভেল বলতে ধরেন অনেকগুলো ইনফরমেশন আছে, ধরেন বয়স, এখানে বয়সের লেভেল কি, মানে ধরেন এখানে অনেকগুলো বয়স দেওয়া আছে, সেটা লেভেল কি, এজ, তো সেটার আমরা বলতে পারি যে একটা লেভেল অফ দ্য ট্রেনিং সেট। আচ্ছা, আরেকভাবে যদি বলি, যেমন ধরেন হাইট, অনেকগুলো হাইটের ইনফরমেশন দেওয়া আছে, সেটাকে আমরা যদি লেভেল দিই হাইট। অনেকগুলো মানুষের বিএমআই আছে, সেটাকে যদি বিএমআই লেভেল দিই, সেটা একটা অনেকগুলো ইনস্ট্যান্সের মানে অবজেক্টের রিপ্রেজেন্টেটিভ হিসেবে কি হলো, লেভেল ট্রেনিং সেট হলো। ব্যাপারটা এরকম আর কি। আচ্ছা, এবার আসেন, হোয়াট আর দ্য টু কমন সুপারভাইজড লার্নিং টাস্ক? দ্য টু কমন সুপারভাইজড টাস্ক আর রিগ্রেশন অ্যান্ড ক্লাসিফিকেশন। তো আমাদের হচ্ছে সুপারভাইজড লার্নিং টাস্ক মেইনলি যদি আমরা বলতে চাই, তখন আমরা রিগ্রেশন এবং ক্লাসিফিকেশনের কথাই সবার আগে বলবো। হোয়াট আর সাম কমন আনসুপারভাইজড লার্নিং টাস্ক? কমন যে আনসুপারভাইজড লার্নিং টাস্ক আছে তার মধ্যে আমাদের হচ্ছে কমন আনসুপারভাইজড টাস্ক ইনক্লুড ক্লাস্টারিং আমাদের আনসুপারভাইজড লার্নিং, ভিজুয়ালাইজেশন, ডাইমেনশনারি রিডাকশন, তারপর হচ্ছে অ্যাসোসিয়েশন রুল লার্নিং, এইগুলো আমাদের মেইনলি কমন আনসুপারভাইজড লার্নিং টাস্ক, তাই তো? আচ্ছা, তারপর হচ্ছে which type of learning is most suitable for a robot learning to walk in various unknown terrains, মানে অচেনা জায়গা আর কি যদি বলি। Reinforced learning is likely to perform best for a robot learning to walk in various unknown terrains. Place বললেও সমস্যা নাই। তো reinforced learning একটা চমৎকার জিনিস, সে মানে এক্সপেরিয়েন্স করে করে একটা তার সিস্টেম সে কন্টিনিউয়াসলি তৈরি করতে থাকে এবং তারপরে সে তার মানে অ্যাক্টিভিটিগুলো পরিচালনা করতে থাকে। সেই জন্য আমরা যদি রোবটের কথা বলি, সেই ক্ষেত্রে রেইনফোর্স লার্নিং ইজ বেস্ট।
আচ্ছা, when should you use a clustering algorithm versus a classification algorithm? দেখেন ক্লাসিফিকেশন যখন আমরা ইনপুট পাই তখন কিন্তু অলরেডি সেটা একটা লেভেল থাকে, ক্লাস্টারিংয়ের ক্ষেত্রে কিন্তু কোনো লেভেল থাকে না। বেসড অন এক্সপেরিয়েন্স সে কী করে, গ্রুপগুলো আলাদা করে। আর ক্লাসিফিকেশন তো ডেফিনেটলি আমরা জানি তার লেভেলটা কি, সেই লেভেল অনুপাতে আলাদা করে ফেলে, গ্রুপ করে ফেলে। আচ্ছা, if you don't know how to define the groups, you can use a clustering algorithm, unsupervised learning, ঠিক আছে, to segment your customers into cluster of similar customers. সহজ কথা হচ্ছে এখানে একটা এক্সাম্পল দেওয়া হয়েছে যে আপনার ধরেন অনেকগুলো কাস্টমার আসতেছে, এখন আপনি বুঝতেছেন না যে কে কোন বিষয়টা বেশি পছন্দ করে। ধরেন একটা মুভি দেখার প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের কথা চিন্তা করেন, সেখানে বিভিন্ন বয়সের মানুষ আসতেছে, তো দেখা গেছে যে সেখান থেকে আপনি আলাদা করতে পারবেন, কিন্তু তাদেরকে আইডেন্টিফাই করতে পারতেছেন না, বাট তাদেরকে একটা গ্রুপে নিতে পারবেন। আচ্ছা, ইফ ইউ নো হোয়াট গ্রুপস ইউ উড লাইক, ইউ ক্যান ইউজ দ্য ক্লাসিফিকেশন অ্যালগরিদম। এখন আমাদের যেই ইনপুটটা আসতেছে বা যেই লেভেলগুলো বা যে ইনস্ট্যান্সগুলো আসতেছে সেগুলো যদি আমরা জানি কোন লেভেলের, তাহলে আমরা সুপারভাইজড লার্নিং, দ্যাট ইজ ক্লাসিফিকেশন, ব্যবহার করতে পারি টু ক্লাসিফাই অল ইউর কাস্টমার্স ইনটু দিস গ্রুপ। তো আমরা যারা ক্লাস্টারিং অ্যালগরিদম বা ক্লাসিফিকেশন অ্যালগরিদম নিয়ে কথা বলেছিলাম, আমরা সেই বিষয়টা বুঝতে পারবো। আর না বুঝলেও সামনে আমাদের ডিটেল আলোচনা থাকবে এগুলো নিয়ে, তখন বিষয়গুলো ক্লিয়ার হবে আশা করি। হোয়াট টাইপ অফ লার্নিং প্রবলেম ইজ স্প্যাম ডিটেকশন? স্প্যাম ডিটেকশন ইজ আ টিপিক্যাল সুপারভাইজড লার্নিং প্রবলেম। এটা একটা সুপারভাইজড লার্নিং প্রবলেম, ঠিক আছে। হোয়াট ইজ অ্যান অনলাইন লার্নিং সিস্টেম? দেখেন আমরা কিন্তু অফলাইন, অনলাইন, ব্যাচ লার্নিং এগুলো কিন্তু দেখে আসছি। তো অনলাইন লার্নিংটা হচ্ছে যে একটা প্রিভিয়াস ডেটা থেকে সে লার্নিং করবে এবং প্রতিনিয়ত একটু একটু করে সে শিখবে এবং তার এক্সপিরিয়েন্সটা সে আপডেট করবে এবং তার সিস্টেমটাকে সে আপ টু ডেট রাখবে। যেমন অ্যান অনলাইন লার্নিং সিস্টেম ক্যান লার্ন incrementally as opposed to a batch learning system, allowing it to adapt rapidly to changing data and train a large quantity of data. দেখেন ব্যাচ লার্নিংয়ের ক্ষেত্রে কিন্তু পুরো ডেটাটাকে আবার নতুন করে ট্রেন আপ করা লাগে, হিউজ আপনার মানে সময়ের ব্যাপার এবং আপনার এক্সপেন্সিভ। সেদিক দিয়ে চিন্তা করলে অনলাইন লার্নিং কী করতেছে, যতটুকু পরিবর্তন আসতেছে ততটুকুর উপরে সে তার নতুন সিস্টেমটা ডেভেলপ করতেছে। তার কিন্তু পুরো আবার নতুন করে সব ডেটা অ্যাড করে তারপরে হচ্ছে শেখার প্রয়োজন হচ্ছে না, যেটা ব্যাচ লার্নিংয়ে করতে গেলে পুরোটা অ্যাজ আ হোল নিয়ে আবার করতে হয়, মানে মেশিন লার্নিংয়ের রিসার্চটা করতে হয় আর কি। আচ্ছা, হোয়াট ইজ অ্যান আউট অফ কোর অ্যালগোরিদম? দেখেন আউট অফ কোর নাম থেকে কিন্তু বোঝা যায়, out of core algorithm can handle vast quantities of data that cannot fit in a computer's main memory by chopping the data into mini batches and using online learning technique. দেখেন অনলাইন লার্নিং টেকনিক ব্যবহার করা হয় অনেক বিশাল ডেটা হওয়ার কারণে, যেটা কম্পিউটারে আমরা ইউজ করতে পারবো না, সেটা কয়েকটা ভাগে ভাগ করে দেন আমরা অনলাইন লার্নিংয়ের মাধ্যমে মানে বিভিন্ন ব্যাচ করা থাকবে, মিনি ব্যাচ থাকবে, সেই ব্যাচগুলোর মানে কোলাবোরেশনে আমরা আমাদের এই অ্যাক্টিভিটিগুলো শেষ করতে পারবো। তো আউট অফ কোর অ্যালগরিদম ব্যবহার করা হয় এরকম যদি অনেক বেশি ডেটা চলে আসে। হোয়াট ইজ অ্যান ইনস্ট্যান্ট বেসড লার্নিং সিস্টেম? অ্যান ইনস্ট্যান্ট বেসড লার্নিং সিস্টেম লার্নস the training data by heart and uses a similarity measures to find the most similar learn instance to make prediction. এটা ইনস্ট্যান্ট বেস মানে আপনার যেই ইনপুটটা দেবেন সেটার সাথে যে ট্রেন সিস্টেমটা তৈরি হয়েছে সেটার সাথে সে সবচেয়ে কাছাকাছি যেই ইয়েটা থাকবে, ইনস্ট্যান্স থাকবে, সেটার সাথে সে মিলাই দেখবে যে হ্যাঁ এটার সাথে এটা সবচেয়ে মিল, তখন সে প্রেডিকশনটা দেয়। তো এই ধরনের সিস্টেমকে আমরা ইনস্ট্যান্স বেসড লার্নিং সিস্টেম বলবো, মানে অবজেক্টের সাথে মিলায় আর কি। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন মডেল প্যারামিটার অ্যান্ড হাইপার প্যারামিটার? এটা আপনারা পড়ে নেন। মডেল প্যারামিটারটা হচ্ছে আমরা একটা মডেল থেকে একটা প্যারামিটার পাই, হাইপার প্যারামিটার হচ্ছে ম্যানুয়ালি করা হয়, অটোমেটিক আর ম্যানুয়াল মানে আমরা দিচ্ছি বাইরে থেকে, এক্সটার্নালি দিব, অ্যালগোরিদমের আগেই আমরা দিব, ঠিক আছে। এটা হচ্ছে মডেল প্যারামিটার, হাইপার প্যারামিটার।
A model parameter determines what a model will predict given a new instance. A hyperparameter is a parameter of learning algorithm itself, not of the model. তো আমরা সাধারণত ম্যানুয়ালি যখন হাইপারপ্যারামিটার ইউজ করি অনেকগুলো কারণে ইউজ করি, যখন এটা নিয়ে আমরা আলোচনা করব তখন এটা বোঝা যাবে। যেমন KNN আমাদের একটা অ্যালগরিদম আছে, হ্যাঁ, তো সেখানে কিন্তু আমরা হাইপারপ্যারামিটার ব্যবহার করি। আচ্ছা, what do model based learning algorithm do? A model based learning algorithm search for optimal value for the model parameter so that the model generalize well to new instance, usually by minimizing a cost function. দেখেন জেনারেলাইজ মানে কি, মানে যত ইরর কমাবে আর কি, আপনার সেই প্রেডিকশনটা করা হবে সেটা একদম নিয়ার টু পারফেকশনের কাছাকাছি আসবে। তার জন্য এই জেনারেলাইজ এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। এটা ইররটা যত কম হবে তত আমাদের টেস্ট কেসে আমরা কি পাচ্ছি, অ্যাকুরেট রেজাল্ট পাবো। আচ্ছা, তো মডেল বেস লার্নিংটা কী করে, একটা সার্টেন প্যাটার্ন তৈরি করে, এবং প্যাটার্ন তৈরি করার পর কী করে, সার্চ করে ফর আ অপটিমাল ভ্যালু ফর দ্য মডেল প্যারামিটার সো দ্যাট দ্য মডেল, যাতে করে মডেলটা কী করতে পারে, অ্যাকুরেট ইনফরমেশন প্রোভাইড করতে পারে বা প্রেডিকশন করতে পারে। আচ্ছা, হোয়াট আর সাম অফ দ্য মেইন চ্যালেঞ্জেস ইন মেশিন লার্নিং? মেইন চ্যালেঞ্জ হচ্ছে আমাদের ল্যাক অফ ডেটা, পোর কোয়ালিটি ডেটা, নন রিপ্রেজেন্টেটিভ ডেটা, আনইনফরমেটিভ ডেটা ফিচার্স, যেমন ধরুন কারোর ওয়াইফের নাম, গার্লফ্রেন্ডের নাম, বন্ধুর নাম, যেগুলো কোনো প্রয়োজন নেই, এরকম আর কি। মডেল দ্যাট আচ্ছা, এটার কারণে যেটা হয় আপনার এগুলোর কারণে দেখা যায় যে আন্ডারফিট হয়, ওভারফিট হয়। এই ওভারফিট আন্ডারফিটটাও কিন্তু আপনার মেশিন লার্নিংয়ের চ্যালেঞ্জ। হোয়াট ইজ ওভারফিট অ্যান্ড হাউ ইট ক্যান বি অ্যাড্রেস? ওভারফিটটা হচ্ছে আপনার টেস্ট কেসের ক্ষেত্রে খুব অ্যাকুরেট রেজাল্ট দেবে, ট্রেনিংয়ের ক্ষেত্রে খুব অ্যাকুরেট রেজাল্ট দেবে। যখন টেস্ট করা হবে, টেস্ট ডেটার সাথে যখন কম্পেয়ার করা হবে, তখন দেখা গেল তার টেস্টের যেই রেজাল্টটা খুব একটা ভালো না, ইরর আসতেছে অনেক, হ্যাঁ। তো ওভারফিটিং অকার্স ওয়েন আ মডেল পারফর্মস ওয়েল অন দ্য ট্রেনিং ডেটা বাট পোরলি অন নিউ ইনস্ট্যান্স। নতুন ইনস্ট্যান্স দিলে, আননোন ইনস্ট্যান্স দিলে, ইনস্ট্যান্স বলতে অবজেক্ট দিলে, তখন সে খুব বাজেভাবে আর কি মানে রেজাল্ট দেয়। ইট ক্যান বি অ্যাড্রেসড বাই গেটিং মোর ডেটা, সিম্পলিফাইং দ্য মডেল, অর রিডিউসিং নয়েজ ইন দ্য ট্রেনিং ডেটা। এই কয়েকটা ওয়েতে, আরও কিছু ওয়ে আছে এই প্রবলেমটা সর্ট আউট করা যায়, সেটাও এখানে দিয়ে দিলাম। হোয়াট ইজ দ্য পারপাস অফ টেস্ট সেট? আচ্ছা, টেস্ট সেট হচ্ছে জেনারেলাইজেশন ইরর কমানো, মানে যেই আমরা ট্রেনিং করাবো, ট্রেনিংয়ের পরে আমরা একটা আলাদা আননোন পোর্শন রাখবো টেস্ট কেস, এবং সেটার সাথে কম্পেয়ার করে আমরা দেখবো যে মডেলের আসলে পরিস্থিতি কী। কারণ এটা প্রোডাকশনে যাওয়ার আগে আমাকে তো ভেরিফাই করে দেখতে হবে যে আসলে আমার কী ধরনের মডেল বানালাম। প্রোডাকশন লেভেলে যেতে গেলে তো একটু ভেরিফাই করতে হবে, টেস্ট করে দেখতে হবে, তাই না? সো এটা হচ্ছে টেস্টের কাজ, টেস্ট সেটের কাজ। হোয়াট ইজ দ্য পারপাস অফ ভ্যালিডেশন সেট, রাইট? আ ভ্যালিডেশন সেট ইজ ইউজ টু কম্পেয়ার মডেলস। কী করতে ইউজ হয়? ইউজ টু কম্পেয়ার মডেলস, মানে অনেকগুলো অনেক সময় মডেলস হয়, কোনটা আমরা সিলেক্ট করবো, কীভাবে বুঝবো? এটা হচ্ছে পারপাস অফ ভ্যালিডেশন অফ সেট। তো আ ভ্যালিডেশন সেট ইজ ইউজ টু কম্পেয়ার মডেলস, সিলেক্ট দ্য বেস্ট মডেল অ্যান্ড টিউন হাইপার প্যারামিটার্স। বেস্ট মডেল সিলেক্ট করে এবং টিউন করে হাইপার প্যারামিটার্স। হাইপার প্যারামিটার্স কি তো জানেনি। আচ্ছা, হোয়াট ইজ আর ট্রেন ডেভ সেট ইউজ ফর? আচ্ছা, a train dev set is used to check for a mismatch between the training data and the validation or test data. দেখেন এই দুইটা ডেটা সম্পর্কে আমরা জানছি, টেস্ট অ্যান্ড ট্রেন। মাঝখানে একটা চলে আসছে কি, ট্রেন ডেভ। এই ট্রেন ডেভ কী করে, দুইটা পোর্শনের ডেটা ক্যারি করে, টেস্টেরও কিছু করে আবার ট্রেনেরও করে। এর কাজ কি, ও আসলে কম্পেয়ার করে দেখে, ভ্যালিডেট করে দেখে যে আসলে ট্রেনিং যে সেটটা, যে ইনফরমেশনটা দেওয়া হচ্ছে আদেও টেস্টের সাথে রিলেটিভ কিনা। দেখা গেলো আমি এখানে কুকুরের ছবি দিছি, আর একটা জায়গায় বিড়ালের ছবি টেস্ট কেসে, এ পাশে ফুলের ছবি ট্রেনিংয়ে, এ পাশে দিয়ে দিলাম মনে করেন বাঁশ গাছের ছবি। তো এখন দুইটা তো সেম জিনিস হলো না। তো ডেফিনেটলি টেস্ট কেসে অনেক মানে বাজে আকারে
বা আপনার হয়তো একটা রেজাল্ট আসবে যেটা আমরা আশা করব না, এই জন্য এটা আমাদেরকে হেল্প করে। হোয়াট ইজ দ্য রিস্ক অফ টিউনিং হাইপার প্যারামিটার্স ইউজিং দ্য টেস্ট সেট? দেখেন, আমরা যদি হাইপার প্যারামিটার ক্ষেত্রে করি, টিউনিং করি, তাহলে কিন্তু একটা বায়াসড অবস্থা হবে, ওভারফিটিং হবে। তখন দেখা গেল টেস্টে খুব ভালো রেজাল্ট আসতেছে, ট্রেনিংয়েও খুব ভালো রেজাল্ট আসতেছে, বাস্তবতা দেখা গেছে যে প্র্যাকটিক্যালি জেনারেলাইজেশন ইরোরটা অনেক বেশি। তো আমরা হাইপার প্যারামিটার কখনোই টেস্ট কেসে করব না, ডেফিনেটলি আমরা ট্রেনিংয়ের সময় করব। আজকের মতো এই পর্যন্ত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।